একেবারে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতা সংকলন যা বাকি রইল আনুষ্ঠানিক প্রকাশ করবেন আমাদের বাংলা তথা বাঙালির নয়নের মণি খ্যাতনামা সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় মহাশয়। আমি সৌমিত্রদাকে অনুরোধ করব বইটি সুনীল গঙ্গোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার জন্য। যা বাকি রইল আনুষ্ঠানিক উদ্বোধন হল। শুভ সন্ধ্যা। একটা কবিতার বই, নতুন কবিতার বই পৃথিবীতে এলো, এটা সবসময় একটা আনন্দের খবর। আর বিশেষ করে আনন্দের এই যে আমাদের প্রিয় বন্ধু সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় জগতের সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িত, তবু যে কবিতা লেখার মনটা তার রয়ে গেছে, ইচ্ছে রয়ে গেছে। সময়ের অভাব থাকলেও কবিতা থেকে দূরে সরে যেতে পারেন না, এটাও ভালো লাগে। আমরা তো সৌমিককে প্রথমে কবি হিসেবে চিনেছি, তারপরে অভিনেতা হিসেবে দেখেছি, তারপরে নাট্যকার, তারপর নাট্য পরিচালক, এখন একজন সংস্কৃতি জগতের একজন উজ্জ্বল প্রতিনিধি, রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে সবাই তাকে চেনেন। মানে একজন অভিনেতা, অনেক সময় অনেক অভিনেতারা শুধু ওই রূপালী পর্দাতেই রয়ে যান, বাইরে তাদের কোনো প্রকাশ দেখা যায় না, তাদের সামাজিক ভূমিকা থাকে না কিছু। কিন্তু তারা যেহেতু সচেতন সামাজিক প্রাণী, সুতরাং সমাজের প্রতি কিছু দায় দায়িত্ব তাদের থাকেই, এবং যতই ব্যস্ততা থাকুক তা সত্ত্বেও কিছুটা সময় যদি অন্য কাজে দেওয়া যায় তাহলেই তাদের সার্থকতা আরো বেশি লোকের মনে দাগ কাটে। তা আমাদের চিত্রজগৎ, থিয়েটার জগতের বললাম তো, কেউ কেউ হয়তো আড়ালেই থাকতে ভালোবাসেন, কিন্তু বাইরে এসেছেন তাদের আমরা অনেক কাছের মানুষ হিসেবে পেয়েছি। সৌমিত্র সেরকম, তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় তো বটেই, সবচেয়ে বেশি প্রিয় বলাটাই ভালো। আমি কবিতার বই উদ্বোধনে বড় বক্তৃতা করার প্রথা নেই, উচিত নয়। আমি বরং সৌমিত্রকে বলবো ওর কয়েকটা কবিতা পড়ে শোনাবার জন্য। নমস্কার। প্রথমে আমি সশরীর প্রকাশনীকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা আমাকে এই কবিতার বইটি পার করবার জন্য অনুরোধ করেছিলেন, আমি তাতে সম্মত হয়েছিলাম এবং তারা খুব সুষ্ঠুভাবে কাজটা করেছেন। আর সুনীল সম্পর্কে ধন্যবাদ দেওয়াটা আমার পক্ষে খুব মুশকিলের, কেননা প্রায় 50 বছরের অনেক দিনের পরিচয়। আমরা যখন কলেজে একসঙ্গে পড়তাম, ও আমার থেকে এক ক্লাস ওপরে পড়তো, একসঙ্গে ছাত্র ফেডারেশন করতাম, নাটকেরও কিছু কিছু নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নাটক এসবে একসঙ্গে অংশগ্রহণ করেছি। আর সুনীল, মোহিত এরা লিখতো, আমি খুব বিস্মিত মুগ্ধতায় ওদের লেখাও পড়তাম। আজকে সুনীল মানে যে মাপের একজন সাহিত্যিক হয়েছে, তার সূচনা কিন্তু সেই দিনই হয়েছিল, এবং আমরা সবাই জানতাম যে আত্মপ্রকাশ দিয়ে যে আত্মপ্রকাশ হয়েছিল, সে একদিন নিশ্চয়ই এইভাবেই প্রায় একটা সময়ের অভিভাবক সাহিত্যিক হিসেবে দেখা দেবে।
ওর সঙ্গে আমার সম্পর্কটা যেরকম, তাতে ওর স্তুতি করাও খুব মুশকিল আমার পক্ষে। সেই জন্যে সেটা করছি না। আমি অনেক বিষয়ে ওর কাছে কৃতজ্ঞ। আমার একবার শ্রেষ্ঠ প্রকাশ, শ্রেষ্ঠ কবিতার একটা সংকলন, শ্রেষ্ঠ বলে কবিতা হয় যাই হোক, তবুও সেরকম রীতি আছে বলে হয়েছিল, সেটা শুনলেই সব কবিতা টবিতা বেছে দিয়েছিল তার দেশ থেকে যখন বেরিয়েছিল। যাই হোক, সুনীল বলেছে কবিতা শোনাতে। আমি জানি না, আমি চাপ বেরোচ্ছে তাই পড়ছি, আমি বাঁচতে আসতে এখন পারছি না। এত বড় নদীর এক গলা জলে, এত বড় নদীর এক গলা জলে আমাকে দাঁড় করিয়ে দিয়ে যখন স্তব উচ্চারণ করতে বলেছিলে, তখন কি ভাবনি আমি ভেসে যেতে পারি? পাড়ের কাছে ঢেউ ভাঙার এত শব্দ আমার রক্তের আর্ত উচ্ছ্বাস শুনতে দেয় না। আকাশ কোথায় নদীর কণ্ঠলগ্না এক গলা জলে দাঁড়িয়ে তা চোখে পড়ে না। শুধু মাটির কান্না স্মৃতির অতল থেকে ঢেউ হয়ে ভেঙে পড়ছে। এত বড় নদীর দয়া ভিক্ষা করে বলতে থাকি, আমি কোনোদিন জনযুদ্ধের নায়ক ছিলাম না। সেবার পুণ্য আমাকে এমন পুঁজি দেয়নি যা মৃত্যু ভয় থেকে মুক্তি দেবে। এক গলা জলে আমি দাঁড়িয়ে, তুমি ভাবনি আমি ভেসে যেতে পারি মৃত্যুভীত স্তবহীন। যখন খিদে তেষ্টা শক্ত মাটির স্মৃতি সুঠাম গানের অশ্রু আছড়ে পড়ছে, এত বড় নদীর ঢেউয়ের থেকেও তাকি কিছু বড়? কয়েকটা কবিতা আছে একটু বিদেশে বসে লেখা, সেই জন্য অনুসরণগুলো হয়তো এখানকার ঠিক নেই। কালো মানুষের হাতে ব্যঞ্জন, ইস্পাহানির হাতে গিটার, শুনতে শুনতে সে ফ্রিওয়ে কংক্রিটে উঠে আসে। টায়ারে ডম্বরুর দ্রিমিকি শুনতে পায় সে। মাথার উপর টেক্সাসের জ্বলন্ত রোদ্দুর, পুড়েও যা পড়ে না, তার খোঁজে সে কত দূর চলে এসেছে। আকাশকে দেখে বলে, এসো মেঘ, ছায়াপাত করো। কালো মানুষের জ্যাজ, নতুন পৃথিবীর শুভ্র সিম্ফনি হাইওয়ের এক্সিট থেকে এক এক করে বার হয়ে সমস্ত মহাদেশটায় ছড়িয়ে যাচ্ছে। সে এবার হুইটম্যানের কবিতার কাছে নতজানু দাঁড়ায়। এসো কবি, ছায়াপাত করো, বলে দাও এত স্রোতে এত ঝড়ে কেমন করে একটা গানকে বাঁধিয়ে রাখতে হবে। সূর্যকে বিদায় জানাতেই অনেক দেরি হয়ে গেল। ডাউনটাউনে ভিড় কমে গেছে। রাস্তার ধারে বেঞ্চিতে যে দু একজন বসে, আগে তাদের বৃদ্ধ বলতাম, এখন সমবয়সী। ফুটপাতে যারা পায়ে চাকা লাগিয়ে ছুটে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি আমার তারুণ্যকে তুমি একদিন সেই চোখে দেখেছো। লং উইকেন্ডের শেষে ঘরে ফেরার পালা। 50 তলার উপর চাঁদ এসে দাঁড়ালো। বেঞ্চের উপর ক্লান্তিতে বুঝে আসা চোখের পাতা থেকে একটা গ্যাস বেলুনের মতো ভেসে উঠে আমার ঘুম সেই চাঁদকে ছুঁতে চলল। মানুষটা দশাশই, কালো নাকি সাদা নাকি বাদামি। লোকটা খুব ভারী, ওর ছায়া আরো ভারী। দুঃখী মানুষের ছায়ার ওজন অনেক বেশি। মানুষটা টেলিভিশনের খোঁজে খুব জোরে গাড়ি ছোটাচ্ছে। ওর ডিনার এই গাড়ি থেকেই ছুটতে ছুটতে টেলিভিশনের সামনের কৌচে গিয়ে বসে পড়বে। একটা শহর তখন একটা ছায়ার মধ্যে হারিয়ে যাবে, দুঃখী মানুষের ছায়া। সাবওয়ে থেকে বেরিয়ে স্ট্রিট কার, ছায়াগুলো ছুটছে তাদের টেলিভিশনের খোঁজে। ওয়াটার ফ্রন্টে শনিবারের বাজার, যুবকদের বুটিকে যুবতীরা কেনাকাটা করে। উজ্জ্বল যুবক যুবতী, তাদের কোনো ছায়া নেই। দুঃখী মানুষের ছায়া। মানুষটা দশাশই, কালো নাকি সাদা নাকি বাদামি, খুব ভারী, ওর ছায়া আরো ভারী।
জঙ্গল পায়ে পায়ে এগিয়ে এসে বাড়ির পিছনে ডেকে চেয়ার টেনে বসলো। এখন একটা মিষ্কালো কাঠবিড়াল আসবে, নাশপাতি গাছ থেকে ফল পেড়ে খাবে, আপেল গাছটায় ওঠানামা করবে। আপেল বাগিচায় দাস যুগের স্মৃতি, কালো কাঠবিড়াল কি তা জানে? মাঝে মাঝে পিছনের রাস্তায় ট্রাফিকের শব্দ এসে এই ডেকে জঙ্গলের সঙ্গে গল্প করবে, নদীর ফিসফিস শব্দ শোনা যাবে। বারবিকিউয়ের উনুনটা যেদিন জ্বলবে সেদিন পার্টির ঠুংঠাং, হাসির বেসামাল জলধারা। সেদিনও জঙ্গল বাড়ির পিছনে ডেকে বিয়ারের মাগ নিয়ে বসবে। রেকুনের পরিবার নাশপাতি গাছের নিচে উঁকি দেবে, বাদামি আর কালো কাঠবিড়াল আপেল গাছটায় ওঠানামা করবে। আপেল বাগিচায় দাস যুগের স্মৃতি, কালো কাঠবিড়াল কি তা জানে? যা বাকি রইল সবটাই লিখে ফেলা ঠিক হবে না, তাহলে তো শুধু উপসংহার বাকি রইল। কুটকুটে ভোট কম্বলের আসন হাতে কাছা গলায় দিয়ে মৃত্যু এসে দাঁড়াবে। অত চুপচাপ হয়ে যাওয়াটা এখনই লিখতে চাই না। শোক দুঃখের বিজলে চমকাবে, কামনা বাসনার ঘি আগুনের স্মৃতি মনে করে একটু হাসবো বই তো নয়। তবু এখনই সমস্ত রামধনু ভেঙে ফেলে, স্বপ্নের সবুজ ঋণ ভুলে পরিব্রাজকের লাঠি হাতে আমি সন্ন্যাসের মধ্যে ঝাঁপাতে চাই না। সবটা লিখে ফেলার আগে কচি কাঁচারা রথ টানছে, কাগজের নিশান নাড়ছে, আমি তাদের মধ্যে সন্ত্রাসকে বুড়ো আঙুল দেখিয়ে একটু হইচই করে নি। যা বাকি রইল সে তো এক তুচ্ছ উপসংহার। আপনারা শুনলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতা পাঠ